সাইকোলজি, দেন আমরা জানার ট্রাই করব নেচার অ্যান্ড স্কোপ অফ সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। ঠিক আছে, আচ্ছা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন, রাইট? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। সো আমরা যে ক্লাসগুলো করি, আমি একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, আমরা যে ক্লাসগুলো করি সেগুলো কিন্তু পিডিএফ গ্রুপে আপনারা পেয়ে থাকেন, আমরা দিয়ে দিই। সো এই গ্রুপে পিডিএফগুলো নিয়ে আপনারা একটু রেগুলার ট্রাই করবেন, যে বিশেষ করে পয়েন্টগুলো খুব মনে রাখার ট্রাই করবেন, কারণ এক্সামের সময় তো ডিটেইল মনে রাখাটা টাফ। তাছাড়া আপনাদের যে এক্সামের প্যাটার্ন, সেখানে কিন্তু 1 মার্ক 2 মার্ক সর্বোচ্চ 5 মার্কের কোশ্চেন আছে। প্রিভিয়াস কোশ্চেন দেখে যদি বলি, প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি সর্বোচ্চ 5 মার্কের কোশ্চেন আছে। সো আপনার 1 মার্ক 2 মার্কের কোশ্চেন অনেকগুলা থাকে, এই জন্য যদি পয়েন্টগুলো মনে রাখেন তখন দেখবেন যে ওইগুলাই কাজে দিয়েছে, বেশি কমন আসবে। আচ্ছা, আমরা চলে যাই। বিফোর গোয়িং টু স্টার্ট স্পোর্টস সাইকোলজি, আমরা একটু সাইকোলজি সম্পর্কে জানার ট্রাই করি। ঠিক আছে, হোয়াট ইজ সাইকোলজি? দেখেন, সাইকোলজি হলো মানুষের মনের ক্রিয়া, প্রতিক্রিয়া, আচরণ এবং মানসিক প্রক্রিয়া সমূহের বৈজ্ঞানিক অধ্যয়ন। ঠিক আছে, সাইকোলজিটা কি? মানুষের মনের ক্রিয়া প্রতিক্রিয়া। আমাদের যে মাথায় বিভিন্ন কিছু ঘুরপাক খায়, অনেক কিছু আসে মাথায় অ্যাট এ টাইম। যখন আমরা ঘুমাই, ঘুম থেকে ইনস্ট্যান্ট সকালে যখন উঠি, ভোরে উঠি, তখন দেখবেন মাথাটা অনেক ফ্রেশ থাকে, ব্রেনে প্রেশার থাকে না, অনেক ফ্রেশ থাকে। বাট ঘুম থেকে ওঠার পরে যখন আমরা কোনো অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ি বা কোনো একটা অ্যাক্টিভিটি শুরু করি, দেন তখন আমাদের ব্রেনে অনেকগুলা সেক্টর রয়েছে, সেগুলো অ্যাক্টিভ হতে শুরু করে, বিভিন্ন দিকে আমাদের চিন্তা ভাবনা কনভার্ট হতে থাকে। দেখবেন একটা কাজ করছেন, চিন্তা ভাবনা অন্যদিকে, বা আর একটা মনে পড়ছে আমাকে আজকে এটা করার কথা, আমাকে আজকে এটা, এখানে এই হচ্ছে, ওখানে এই হচ্ছে, অনেকগুলা অ্যাট এ টাইম অনেকগুলা চিন্তা ভাবনা আমাদের ব্রেনে চলে আসে। সো ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে ফ্রেশ থাকে, বাট একটা নির্দিষ্ট টাইম পরে আবার ব্রেনের মধ্যে একটার পর একটা আমাদের বিভিন্ন কিছু সিগন্যাল দিতে থাকে। সো সাইকোলজি হলো মানুষের মনের ক্রিয়া প্রতিক্রিয়া, আচরণ এবং মানসিক প্রক্রিয়া সমূহের বৈজ্ঞানিক অধ্যয়ন। ঠিক আছে, এটা সায়েন্টিফিক যে স্টাডি, সেটা হচ্ছে সাইকোলজি। এটি কি করে? দেখেন, মানুষের চিন্তা, অনুভূতি, আবেগ এবং আচরণের বিভিন্ন দিক বিশ্লেষণ করে। মানুষের চিন্তাকে বিশ্লেষণ করে, অনুভূতি, আমরা যেভাবে এক একজন মানুষ এক একভাবে চিন্তা করি, এক একজন মানুষের অনুভূতি এক এক রকম, আবেগ এক এক রকম, সবার কিন্তু ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, হতে পারে কারোর সাথে কারো মিলে যেতে পারে, বাট এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে এগুলো কিন্তু রয়েছে। প্রত্যেকটা মানুষের চিন্তা, অনুভূতি, আবেগ, আচরণের বিভিন্ন দিক বিশ্লেষণ করে এই সাইকোলজি। কি করে এবং কিভাবে মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র এই প্রক্রিয়াগুলোর সঙ্গে সম্পর্কিত, তা বোঝার চেষ্টা করে সাইকোলজি। মানুষের ব্রেন যে বিভিন্ন নার্ভের সাথে কানেক্টেড, আমাদের তো নার্ভের সাথে কিন্তু হচ্ছে ব্রেন কানেক্টেড, প্রত্যেকটা নার্ভের সাথে। তো দেখেন, একজন সুস্থ মানুষ, খেয়াল করেছেন কিনা কখনো আপনার পায়ে মশা বসেছে, বা আমাদের যখন পায়ে বা কোথাও মশা বসেছে, ধরেন হাতে মশা বসছে, আমরা কি করি? আমাদের হাত অটোমেটিক সেখানে চলে যায় মশাকে মারার জন্য, বা সেই জায়গাটা অনেক সময় চুলকায়, আমরা ওখানে অটোমেটিক আমাদের হাত চলে যায়। বা আমরা যখন মশাকে হিট করি, তখন কি হয়? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মশা যেখানে বসেছে, আমাদের নার্ভ যদি ঠিকমতো কাজ করে, তাহলে মশা যে বসেছে, মশা কামড়াচ্ছে, আমাদের লাগছে, ব্যথা পাচ্ছি, এই ওখান থেকে নার্ভের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কমান্ড চলে যায়, ওখানে চলে যায় যে আমার এখানে বাম হাতের এই কবজিতে মশা বসেছে।
ওখান থেকে কি করে, আমি যদি মারতে চাই আমার হাত ওখান থেকে সিগন্যাল দেয় যে মশাটাকে আমাকে মারতে হবে, তখন আমাদের হাত অটোমেটিক সেই জায়গাতে চলে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আবার অনেক সময় খেয়াল করবেন যে মশা বসছে, বাট আমরা বুঝতে পারি নাই, খেয়াল করতে পারি না। কারণ কি, হয়তো অন্য কোনো কাজে এত মনোযোগী বা অন্য কোনো দিকে আমাদের অ্যাট্রাকশন, বা আমরা অন্য কোনো কিছু নিয়ে এতই চিন্তা করছি যেটা আমাদের ওই ওখানে মশা বসছে, বাট আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ওটা ওই খবরটা পৌঁছাচ্ছে না, যে কারণে আমরা ওই মশাকে মারতে পারছি না। এই জন্য এই যে দেখেন মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, এই যে প্রক্রিয়াগুলোর সাথে একটার সাথে আর একটা সম্পৃক্ত। আমাদের এমন না যে হচ্ছে, আর দেখেন অনেক সময় মানুষ প্যারালাইজড হয়ে যায়। সো প্যারালাইজড হলে কি হয়, নার্ভগুলো কি ঠিকমতো কাজ করে? কাজ করে না, বিধায় ওই জায়গাতে কোনো সিগন্যালই যায় না, ওই জায়গাগুলোতে সিগন্যালই যায় না। আমাদের যদি স্পোর্টসে অনেক সময় কিছু ইনজুরি ঘটে, যেমন শোল্ডার ডিসলোকেশন, বিশেষ করে হ্যান্ডবল, রাগবি, এই টাইপের খেলাগুলোতে শোল্ডার ডিসলোকেশন হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ অনেকের দেখবেন শোল্ডার থেকে হাত, এই যে হাড্ডি সরে আসছে, কি হয়, ওই হাতের বাকি অংশটা প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড হচ্ছে, ওখানে কোনো সেন্সই থাকে না। কারণ কি, ওই যে এই কারণেই হয়, কারণ ওখানে যে নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড, ওই শোল্ডারের বডির সাথে যে বাকি হাতটার যে কানেকশন, ওই কানেকশনটা তখন ডিসকানেক্ট হয়ে যায়। ডিসলোকেট হওয়ার পরে, ওই জায়গা থেকে খুলে যাওয়ার পরে ডিসলোকেট হয়, যে কারণে ওখানে কানেকশনটা পায় না। কানেকশন না পাওয়ার কারণে দেখবেন যে অনেকের শোল্ডার যখন ডিসলোকেশন হয়, শোল্ডার যখন খুলে যায় কারো, তখন ওই হাতটা সে নিজে নিজে আর উঠাতে পারে না, অন্য হাতের সাহায্য নিয়ে উঠাতে হয়। তো আমাদের ব্রেনের সাথে প্রত্যেকটা স্নায়ুতন্ত্রের সাথে কানেকশন রয়েছে। যখনই আমাদের ব্রেন সিগন্যাল দেয়, তখন আমাদের ওই অ্যাক্টিভিটিসগুলো আমরা করতে পারি, বা সেই অঙ্গ প্রত্যঙ্গ আমরা কি করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, বা চলাচলের জন্য আমাদের সুবিধা হয়। ঠিক আছে? এখন সাইকোলজি বিভিন্ন উপায়ে জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কাজের পরিবেশ, সামাজিক সম্পর্ক। সাইকোলজিটা এত গুরুত্বপূর্ণ, এডুকেশন পারপাজে আমরা সাইকোলজি ইউজ করতে পারি, আমাদের হেলথ, আমাদের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের যে মানুষের সাথে সোশ্যাল যে রিলেশনশিপ থাকে, সামাজিক সম্পর্ক, এগুলো উন্নয়নের জন্য আমরা সাইকোলজি আমাদেরকে হেল্প করে। ঠিক আছে? সো সাইকোলজি সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আপনাদের সিলেবাসে সাইকোলজিটা এক্স্যাক্টলি নাই, দেওয়া আছে স্পোর্টস সাইকোলজি। সো আমরা স্পোর্টস সাইকোলজিতে যাওয়ার আগে, যেহেতু স্পোর্টস সাইকোলজি বুঝতেই পারছেন, এটা সাইকোলজির একটা পার্ট, একটা ব্রাঞ্চ অফ সাইকোলজি। স্পোর্টস সাইকোলজি ইজ আ ব্রাঞ্চ অফ সাইকোলজি। আচ্ছা, এখন আমরা জানার ট্রাই করব স্পোর্টস সাইকোলজিটা আসলে কি। স্যার, জি জি, প্লিজ। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, শুধু আপনার প্রোফাইলটা দেখা যাচ্ছে। ধন্যবাদ। এটা কি অন্যদের ক্ষেত্রেও হচ্ছে? আর যারা আছেন একটু রেসপন্স করেন। না, আমরা তো ঠিকই দেখতে পাচ্ছি স্ক্রিন। দেখতে পাচ্ছি ভাইয়া, আপনি আবার লগ আউট হয়ে আবার ঢুকেন, নাইলে আপনার কোনো ইন্টারনেট উইক হয়ে গেছে, এই কারণে হচ্ছে এমন। অনেক সময় হতে পারে ইন্টারনেট উইক থাকার কারণে হতে পারে। সো আপনি যদি আবার একটু ট্রাই করেন, একটু দেখেন, বা অন্য কেউ যদি এটা সম্পর্কে জেনে থাকেন একটু হেল্প করেন ওনাকে পার্সোনালি। ওকে, স্পোর্টস সাইকোলজি। স্পোর্টস সাইকোলজি এমন একটি ক্ষেত্র যা ক্রীড়াবিদদের, স্পোর্টস মানে বুঝতেই পারছেন যে সাইকোলজিটা স্পোর্টসে ব্যবহার হচ্ছে। আর স্পোর্টসের অনেকগুলো সেক্টর আছে যেখানে সাইকোলজি ইউজ করা হয়, যেখানে যত ভালো সাইকোলজি, যে প্লেয়াররা, যে ক্রীড়াবিদ যত ভালো সাইকোলজি ইউজ করতে পারে, যাদের ব্রেন ভালোভাবে সিগন্যাল দেয়, আপনি শুনে অবাক হবেন। পৃথিবীর অনেকগুলো গবেষণাতে আসছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যালেন্টেড হয় খেলোয়াড়রা, সবচেয়ে বেশি ট্যালেন্টেড বলা হয় প্লেয়ারদের। কেন বলা হয়? তারা এত শর্ট টাইমে ডিসিশন তাদেরকে নিতে হয়, ডিসিশন মেক করতে হয়, যেটা অন্য কোনো মানুষের ক্ষেত্রে এত কঠিন কাজ করা লাগে না। দেখেন, আমরা ফুটবল বা ক্রিকেট বা অন্যান্য গেমের ক্ষেত্রে বলি, ফুটবলের একটা এক্সাম্পল দিই।
যখনই আমরা ফুটবল খেলি অনেক সময় দেখা যায় যে আমার কাছে বল আসছে, সাথে একটা ডিফেন্স আছে। সো শর্ট টাইমে আমাকে ডিসিশন নিতে হয় যে বলটা আমাকে পাস দিচ্ছে, এই যে ন্যানো সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয় বলটাকে আমি রিসিভ করব, আমার রিসিভ করা কি ঠিক হবে নাকি আমি ওয়ান টাচে আরেকজনকে পাস দিয়ে দিব, নাকি আমি অন্য জায়গাতে খেলে দেব, বা আমি বলটা নিয়ে অন্য জায়গাতে যাব। এই যে ন্যানো সেকেন্ডের মধ্যে যে ডিসিশনটা নিতে হয়, ন্যানো সেকেন্ডের মধ্যে এই ডিসিশনটা, এটা প্লেয়াররা ছাড়া অন্য কেউ আসলে অন্য সাধারণ মানুষের জন্য এটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি যাচ্ছি। এখন ক্রিকেটের ক্ষেত্রে বলি, সচিন টেন্ডুলকার একটা কথা বলেছিলেন যে যখনই শোয়েব আক্তারের বল ফেস করতেন সচিন টেন্ডুলকার, আমি একটা সচিন টেন্ডুলকার একটা ভিডিও দেখেছি, শোয়েব আক্তারের বল এত স্পিডে হতো যে সচিন যদি শোয়েব আক্তারের কোনো বল ডিফেন্স করতো, বুঝতে পেরেছেন, ডিফেন্স করতো, সো পেছনের পাটা ব্যাটের পেছনে রাখতো, মানে ব্যাটটা যেন স্ট্যাম্পে না লাগে। সচিনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ক্রিকেট বল তো অনেক স্পিডে যায়, বিশেষ করে শোয়েব আক্তারের বল ওয়ার্ল্ডের টপ ক্লাস টপ স্পিডে বল করে থাকেন শোয়েব আক্তার, সো আপনি তার বলগুলো কিভাবে খেলেন? স্বাভাবিকভাবে তো চোখে দেখার কথা না, ওই স্পিডের বল তো স্বাভাবিকভাবে ক্রিকেট পিচে 22 গজের, আপনার 22 গজ ডিস্টেন্স থেকে একজন ক্রিকেট বলার যদি বল করে আর শোয়েব আক্তার মতো বলার, তাহলে এই বল তো দেখার কথা না, কিভাবে খেলেন? সচিন টেন্ডুলকার বলছিলেন যে বেশিরভাগ আমি বল ধারণার উপরে খেলি, যে এই বলটা এখানে পড়ছে তার মানে এই জায়গাতে আসবে। বুঝতে পেরেছেন? এখন কত শর্ট টাইমে ন্যানো সেকেন্ডের মধ্যে ডিসিশনটা নিতে হয়, এই বলে আমাকে এই শট দিতে হবে, এটা হাফ ভলি বল, এটা আমি খেলতে পারবো, এটা ফুল টাচ বল, বা এই বলটাতে এই শট দিলে হবে। যখনই এই শর্ট টাইমে ডিসিশনটা প্লেয়াররা না নিতে পারে তখনই দেখবেন আউট হয়ে যায়, ভুল শট খেলে। বুঝতে পেরেছেন? ফুটবলের ক্ষেত্রেও সেম, যখনই ডিসিশন ভালো না নিতে পারে ডিফেন্স বল নিয়ে নেয়, প্রতিহত করে, বা সে ভালোভাবে খেলতে পারে না। এই জন্য প্লেয়ারদের যত সাইকোলজি ভালো, আপনার যদি লিওনেল মেসি, রোনালদো বা এই টাইপের টপ ক্লাস ফুটবলারদের খেয়াল করেন, দেখবেন তারা সবসময় মাঠের মধ্যে খেলা চলাকালীন ডানে বামে সামনে সবসময় মাথা মুভ করে থাকে, সবসময় অন্য প্লেয়ারদের পজিশন দেখে। কারণ কি? তাদের সাইকোলজিটা এমনভাবে সিগন্যাল দেয়, তারা ব্রেনটাকে এমনভাবে ইউজ করে যেন অন্যরা তাদেরকে ট্রেস না করতে পারে। এখন আমি যদি শুধু একটা দিকে ফোকাস করে থাকি, আমার পেছনে প্লেয়ার আছে কি না, ডিফেন্স আছে কি না, থাকলে কতজন আছে, আমি বল পেলে ওকে ওভারটেক করে নিয়ে যেতে পারবো কি না, এই সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে, বা আমি যদি অ্যাক্টিভ না থাকি, তাহলে তো আমার পারফরমেন্স ভালো হবে না। তো আমাকে পারফরমেন্স ভালো করতে হলে ওই বিষয়গুলো সম্পর্কে আমাকে অবগত থাকতে হবে, যে আমার পেছনে ম্যান আছে কিনা, বা বল আসলে আমি কোন সাইড দিয়ে অ্যাটাক করব। এটা এই জন্য বলা হয় যে স্পোর্টস, এখানে মতবিরোধ থাকতে পারে, যেখানে প্লেয়ারদেরকে ফোকাস করা হয়েছে, অনেকে মতবিরোধ থাকতে পারে, ছিল প্লেয়ারদের ব্রেন অনেক শর্ট টাইমে ডিসিশন নেয়, যে কারণেই তাদেরকে বলা হয় যে মোস্ট ট্যালেন্টেড পিপল ইন দ্য ওয়ার্ল্ড, প্লেয়ারদেরকে বলা হয়। ঠিক আছে, এখন দেখেন স্পোর্টস সাইকোলজি এমন একটি ক্ষেত্র যা ক্রীড়াবিদদের মানসিক এবং মানসিক উন্নয়ন, তাদের যে মেন্টাল ডেভেলপমেন্ট আছে, এই মেন্টাল ডেভেলপমেন্টের সহায়তা করে, যাতে তারা তাদের কর্মক্ষমতা, তাদের যে ওয়ার্কিং অ্যাবিলিটি, প্লেয়ারদের যে ওয়ার্কিং অ্যাবিলিটি, কাজ করার যে ক্ষমতা, এটা উন্নত করতে পারে। সাইকোলজি মানসিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। এটি ক্রীড়াবিদদের মনের গেমগুলি বুঝতে পারে, আমার মনের মধ্যে কি চলছে, প্লেয়ারদের মনের মধ্যে কি চলছে, এটা সাইকোলজি সহজেই বুঝতে পারে এবং পরিচালনা করতে সহায়তা করে। যেমন আত্মবিশ্বাস বাড়ানো, উদ্বেগ হ্রাস করা এবং ফোকাস বজায় রাখা। আত্মবিশ্বাস বাড়ানো মানে কি? সেলফ কনফিডেন্টটা ইনক্রিজ করা। এখন যখনই আমাদের দেশে অনেক সাইকোলজিস্ট আছে, একটা টিমের পেছনে কিন্তু প্লেয়ারদের, যে কোনো টিমের পেছনে যখনই ন্যাশনাল টিম গঠন হয়, সেখানে কিন্তু সাইকোলজিস্ট কাজ করে, সাইকোলজিস্ট থাকে, কোচ ম্যানেজার তো থাকেই, এটার বাইরেও ওই টিমের সাথে সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট,
ঠিক আছে, বায়োমেকানিক্যাল এক্সপার্ট, অনেকগুলা মানুষ একটা টিমের সাথে ইনভলভ থাকে। শুধু যে প্লেয়াররা খেলে বিষয়টা এমন না, ওই প্লেয়ারের কেন আউট হয়েছে, ওর তখন সাইকোলজিটা কি করছিল, এই সবগুলো এখন মডার্ন যে টেকনোলজিগুলো ইউজ করা হয় এখন বর্তমান সময়ে, এই সময়ে যে টেকনোলজি প্লেয়ারদের ইউজ করা হয়, সে কেন আউট হয়, কোন টাইপের বলে আউট হয়, তখন তার সাইকোলজি কি করে, এগুলো সব কিছু অ্যানালাইসিস করা যায়। সো এই যে একটা প্লেয়ারের অ্যানালাইসিস করার পরে, বা আমরা অনেক সময় অনেক মানুষের কিছু বেসিক টেস্ট আছে, সাইকোলজিক্যাল টেস্ট, সেই মানুষটা কতটুকু পজিটিভ, কতটুকু তার মধ্যে নেগেটিভিটি রয়েছে, এগুলো সব কিছু কিন্তু বর্তমান সময়ে টেস্ট করা যায়। ঠিক আছে, একটা মানুষের কিছু টেস্ট নিলেই বোঝা যায় যে তার কি পরিমাণ তার প্রোফাইল, সাইকোলজিক্যাল প্রোফাইল তার কেমন হবে। সো প্লেয়ারদের ক্ষেত্রে তাদের পারফরমেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাইকোলজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আত্মবিশ্বাস বাড়ায়। উদ্বেগ হচ্ছে এনজাইটি, মানে হুটহাট করে আমাকে 2 নম্বরে ব্যাটে যেতে হবে, আমি এখন খুব প্রেসারে পড়ে যাচ্ছি, বা আমাকে এখন আমি মিডফিল্ড খেলতাম, আমাকে মিডফিল্ড থেকে এখন রাইট উইং খেলতে বলছে ফুটবলের এক্সাম্পল দিচ্ছি, ধরুন লেফট উইং খেলছে, অনেক সময় প্লেয়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করে কোচ, যে এই প্লেয়ারটা ওখানে খেলতে বলো, ওকে মার্ক করে রাখছে, ওকে একটু ভিতরে, ওর জায়গাতে অন্যজন যাও, এভাবে যখন স্ট্র্যাটেজি চেঞ্জ করে, অনেক প্লেয়ার আছে না গ্রামগঞ্জে, খেয়াল করবেন যে কাউকে একটা দায়িত্ব দিলে বা রেসপন্সিবিলিটি দিলে সে খুব প্রেসারে পড়ে যায়, অস্থিরতা কাজ করে, এটা হচ্ছে উদ্বেগ। সো এই অস্থিরতা, উদ্বেগ, এগুলার কমানোর জন্য সাইকোলজি কাজ করে, এবং একটা নির্দিষ্ট কাজের জন্য তার পারফরমেন্সটাকে ইনক্রিজ করার জন্য সেটা ওই কাজের প্রতি ফোকাসটা বজায় রাখে। এটা সাইকোলজি হেল্প করে। এখানে অ্যাকর্ডিং টু ব্রাউন অ্যান্ড মাহনি, এটা একটা ডেফিনেশন, অর্থাৎ সাইকোলজির একটা সংজ্ঞা, ইংরেজি সংজ্ঞা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি আপনাদের যদি এটা প্রয়োজন হয়, আপনারা ইংরেজিতে লিখতে পারেন, এবং পরীক্ষার খাতায় কিন্তু এভাবে বাংলার পাশাপাশি এই টাইপের সংজ্ঞাগুলো আপনারা ইংরেজিতে দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না যদি এভাবে কেউ লিখেন। সো অ্যাকর্ডিং টু ব্রাউন অ্যান্ড মাহনি, উনি কি বলেছেন দেখেন, স্পোর্টস সাইকোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সাইকোলজিক্যাল প্রিন্সিপালস। স্পোর্টস সাইকোলজিটা কি? অ্যাপ্লিকেশন অফ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল, সাইকোলজিক্যাল যে মূল নীতিগুলো রয়েছে, এটার ব্যবহারটা কিভাবে হয় দেখেন। টু স্পোর্টস কোথায় ব্যবহার হয়? স্পোর্টসে। স্পোর্টস সাইকোলজি হচ্ছে কি অ্যাপ্লিকেশন, ব্যবহার করা, প্রয়োগ করা অফ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল, সাইকোলজিক্যাল যে প্রিন্সিপালসগুলো আছে, মূলনীতিগুলো রয়েছে, সেই মূলনীতিগুলা ব্যবহার করা কোথায়? টু স্পোর্টসে অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এই স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ব্যবহার করা অল লেভেলস অফ স্কিল ইমপ্রুভমেন্ট, সব ধরনের, সব লেভেলের যে স্কিল ডেভেলপমেন্টের জন্য, পারফরমেন্স ডেভেলপমেন্টের জন্য, বা ইমপ্রুভ করার জন্য, ইমপ্রুভমেন্টের জন্য এই সাইকোলজিটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সো আবারও বলছি, অ্যাকর্ডিং টু ব্রাউন অ্যান্ড মাহনি, স্পোর্টস সাইকোলজি is the application of psychological principles to sports and physical activity at all levels of skill improvement. পরীক্ষা আসতে পারে সাইকোলজি কাকে বলে, বা হোয়াট ইজ সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি, হোয়াট ইজ স্পোর্টস সাইকোলজি, ঠিক আছে, বা স্পোর্টস সাইকোলজিস্ট সংজ্ঞা দিন, ডেফিনেশন অফ স্পোর্টস সাইকোলজি। সাইকোলজিস্ট কিন্তু বিভিন্ন টাইপের হয়। সো যেমন ডাক্তারদের মধ্যে অনেকগুলো পার্ট, এক এক সাইডে স্পেশালিস্ট থাকে, কেউ নিউরোলজিস্ট থাকেন, কেউ মেডিসিনের ডাক্তার হন, কেউ কার্ডিওলজিস্ট হন, এরকম স্পেসিফিক। সো সাইকোলজিস্টদের মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্পোর্টস সাইকোলজিস্ট, এরকম বিভিন্ন পার্ট, মানে তাদেরও সেক্টর আছে, ভাগ রয়েছে। এখন স্পোর্টস সাইকোলজিস্টরা ক্রীড়াবিদদের মানসিক কৌশলগুলো শেখায়, মেন্টাল টেকনিক, প্লেয়ারদেরকে মেন্টাল টেকনিক শেখায়, আরও কি করে, যেমন মেন্টাল টেকনিকের মধ্যে অনেক কিছু আছে, যেমন কল্পনাটা কি, মানে কিভাবে চিন্তা ভাবনা করছে বা কি কল্পনা করছে প্লেয়াররা, এই সময়ে কি ডিসিশনটা নিচ্ছে,
একটা টাফ সিচুয়েশনে কি চিন্তা ভাবনা করছে, কল্পনা, তারপরে লক্ষ্য নির্ধারণ, লক্ষ্য নির্ধারণ এবং আত্মপ্রেরণা উন্নত করা, যা তাদের প্রতিযোগিতার সময় সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে সাহায্য করে। দেখেন একটা টার্নিং পয়েন্ট আপনারা খেয়াল করেছেন, অনেক সময় ক্রিকেট খেলাতে যেটা হয়ে থাকে, আইপিএল বলেন বা ওই টাইপের টি-20 লিগগুলা বলেন, সেখানে লাস্ট এক ওভারে যদি 20 রান বাকি থাকে, তখন কিন্তু এই 20 রান উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকে। 20 রান নেওয়াও কিন্তু কোনো ব্যাপার না, 16 রান, 15 রান বা 20 রান এক ওভারে এই টাইপের টি-20 ম্যাচগুলোতে অ্যাজ ইউজুয়াল হতেই পারে। সো ওই টাইমে ক্যাপ্টেন ডিসিশন নেয় কীভাবে, কে বেশি কনফিডেন্ট, কে ওই টাইমটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে, ক্যাপ্টেন ওই টাইপের প্লেয়ারদেরকে ওই সময় ইউজ করে। আর যাদের কনফিডেন্ট লেভেল কম থাকে বা ওই টাইমে ভালো বল করতে পারে না, তাদের কিন্তু কোনো টিমের ক্যাপ্টেন দিতে চাইবে না। বাট খেয়াল করবেন যাদেরই কনফিডেন্স লেভেলটা হাই, যারা নিজে কনফিডেন্ট থাকতে পারে যে ইয়েস আই ক্যান ডু, আমি এটা করতে পারি, আমি এটা এই চ্যালেঞ্জটা আমি নিতে পারি, একেবারে 20 রান নিতে পারবে না কেউ। সো তারাই কিন্তু ভালো, তাদের তারা সেলফ ভালো থাকে, কনফিডেন্টটা যাদের ভালো থাকে, তাদের ক্ষেত্রেই কিন্তু স্পোর্টসে তাদেরকে ইউজ করা হয়। বিশেষ করে ওই টার্নিং পয়েন্টগুলো অনেক সময় খেয়াল করবেন যে ওই শেষের 2-3 ওভারে এত রান দরকার, খুব অল্প রান দরকার, বাট এমন একটা প্লেয়ার এসে 2টা উইকেট নিয়ে গিয়েছে, বাট আবার রানও দেয়নি, 1-2 রান দিয়েছে, দেখবেন খেলাটাই পুরো ঘুরে গিয়েছে। সো ওরকম টার্নিং পয়েন্টগুলো বোঝার জন্য স্পোর্টস সাইকোলজি কাজ করে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কি সবাই? একটু রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার কিন্তু স্ক্রিনটা আমি 3 থেকে 4 বার ঢুকছি, ঢুকার পরে আপনার কিছুক্ষণ দেখায়, তারপরে আবার চলে যায়, শুধু প্রোফাইলটা আসে আপনার। এটা যদি আসলে অন্য কারো সমস্যা, অন্য সবারই যদি সমস্যা, ওটা নেটের প্রবলেম হইতেছে ওনার। এটা অন্যদের ক্ষেত্রে যদি না হয়, তাহলে এটা আপনার ওখানে সামহাও কোনো প্রবলেম হচ্ছে। আর যদি সবার ক্ষেত্রে হয়, তাহলে তো ওটা কমন একটা ব্যাপার। ওকে, আমি এটা আবার শেয়ার করে দিব গ্রুপে, এটা শেয়ার করে দেব যতটুকু সম্ভব বা যেভাবে সম্ভব দেখার ট্রাই করেন। আর যদি অ্যাটলিস্ট যদি নাও দেখতে পান, তাও লেকচারগুলো শুনেন, তাহলে কাজে দেবে ইনশাল্লাহ। জি স্যার। ওকে, এই সাইকোলজি, প্লেয়ারদের সাইকোলজিক্যাল যে ইফেক্ট, সাইকোলজি প্লেয়ারদের পেছনে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে গবেষণা করা হয়, প্রত্যেকটা প্লেয়ারকে টেস্ট নেওয়া হয়, কার সাইকোলজি কেমন, কোন সিচুয়েশনে কে কোন টাইপের অ্যান্সার দেয়, প্রেশার সিচুয়েশনে সে কী পারফরমেন্স করে, সে তাদেরকে ওইভাবেই। আপনারা একটা এক্সাম্পল যদি দিই, বাংলাদেশে অনেক প্লেয়ার আছে দেশের মাটিতে অনেক ভালো খেলে, বাট বিদেশের মাটিতে খেলতে পারে না। এখন বিদেশের মাটিতে খেলার সময় সেই প্লেয়ারদের কিন্তু টিম সিলেক্ট করে না। কেন করে না? কারণ তাদেরকে ট্রাই করে দেখেছে যে তারা স্পেসিফিক কিছু প্লেয়ার আছে যে স্পেসিফিক কোনো দেশের এগেনস্টে ভালো খেলে, হতে পারে বাংলাদেশের কোনো প্লেয়ার সে অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো খেলে, তখন দেখবেন যে ওই টিমের সাথে ওই একটা প্লেয়ার তাকে নেয়। বা এমনও হয় যে দেশের ঘরোয়া লিগে ন্যাশনাল টিমের অন্য সকল প্লেয়ারদের চেয়ে বেশি রান, বাংলাদেশের তুষার ইমরানের নাম শুনেছেন নিশ্চয়ই, কিন্তু সে ন্যাশনাল টিমে পারফর্ম ভালো করতে পারে না। বাট ঘরোয়া লিগে তার মতো রান করা প্লেয়ার খুব কম আছে বাংলাদেশে। সো অনেক সময় হয় এটা কারণ কি, তার সাইকোলজিক্যাল প্রবলেম, সে ওই স্টেজটা সে ভালোভাবে সে নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারে না, ওই স্টেজে সবাই সব জায়গায় ভালো করতে পারে না। সো এই সাইকোলজি, এগুলার পেছনে সাইকোলজি কাজ করে, এগুলা নিয়ে রিসার্চ করে তাকে ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, বা সে বাইরের মাটিতে খেললে তার কি প্রবলেম হয়, সেগুলা নিয়ে অ্যানালাইসিস করেই সে, যদিও আমাদের দেশে অনেক প্রতিবন্ধকতা থাকে, তো বাইরে অ্যাডভান্স অনেক, যারা অনেক অ্যাডভান্স থাকে তারা কিন্তু এগুলা নিয়ে অনেক গবেষণা করে, ইভেন প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে গবেষণা করে। ওকে, স্পোর্টস সাইকোলজির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন মোটিভেশন, গোল সেটিং, মেন্টর, রেজিলিয়েন্স, টিম ডাইনামিক্স, পারফরম্যান্স অ্যান্ড এনজাইটি।
এখানে এই ফ্রন্টের কারণে একটু লেখাগুলো এলোমেলো মনে হতে পারে, মাঝে মাঝে দু একটা বানান একটু এগুলো একটু গুছিয়ে নিতে হবে। দেখেন মোটিভেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা যখনই কোনো স্কুল কলেজে শিক্ষকতা করব, বা আমরা যখনই যে কাজই করি না কেন, আমাদের পার্সোনাল লাইফ হতে পারে, আমাদের বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে, যখনই মানুষকে আমরা মোটিভেট করতে পারবো বা আমি নিজে পার্সোনালি মোটিভেট হব, তখন কিন্তু আমার ওই কাজের প্রতি আগ্রহটা বাড়বে। মোটিভেশন মোটিভেশন কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি মোটিভেটেড না হই তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে না। মোটিভেটেড আমরা বিভিন্ন ওয়েতে হতে পারি। দেখুন, আমরা যদি জব হোল্ডার হই, সেই ক্ষেত্রে আমরা ওই কাজ করি কেন, আমরা টাকা পাই। ওই যে টাকা পাওয়া, ওটাও একটা মোটিভেশন। আমি পরিশ্রম করি, মাস শেষে টাকা পাই, এটা একটা মোটিভেশন। এখন পরিশ্রম করলেন অনেক, ধরেন যে একটা জায়গাতে চাকরি করেন, তারা অনেক সাপোর্ট দেয়, অনেক মোটিভেট করে, আপনি এই করবেন, এটা করতে হবে, আপনার এইটা ভালো, ওটা ভালো। মাস শেষে যদি টাকা না দেয়, আপনি কি মোটিভেটেড হবেন? আমরা কি মোটিভেটেড হব? আলটিমেটলি না। কারণ কি, ওই যে ফিনান্সিয়াল যে সাপোর্ট, ওটাও মোটিভেশনের একটা পার্ট। ঠিক আছে। ক্রীড়াবিদদের তাদের লক্ষ্য পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করে তাদেরকে। যে হ্যাঁ, অনেক সময় দেখবেন ক্যাপ্টেন বলারের সাথে কথা বলে, তাকে টিপস দেয়। যে তারা অনেক সময় কি করে, ওই যে প্লেয়ার ব্যাটিং রয়েছে, ক্যাপ্টেন কি করে, ওই বলারকে গাইডলাইন দিয়ে দেয় যে এই প্লেয়ারটা এই জায়গায় উইক। এটাও কিন্তু টিমের কাজ। সাইকোলজিস্ট বলেন বা মেকানিক্যাল এক্সপার্ট বলেন, কোচ এই বিষয়গুলো ফাইন্ড আউট করে ক্যাপ্টেনকে জানায়। এখন কোচ তো চিল্লায় বলে দিবে না। ক্রিকেট কোচদের তো দেখেছেন, চিল্লায় তো বলে দিবে না। ফুটবল মাঠে কোচ সাইড লাইনে বাইরে থাকে, সেই ক্ষেত্রে অনেক চিল্লায় কথা বলে, ডেকে বলে দেয়, মাঝে মাঝে থ্রোইনের সময় বা হাফ টাইম ইন্টারভেলের সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দেয়। বাট ক্রিকেট মাঠে তো ক্যাপ্টেন নিজেই ম্যাচ পরিচালনা করে। সো সেই ক্ষেত্রে তাদেরকে ওই টিমের এগেনস্টে সব কিছুই, কে কোথায় উইক, কে কার সময় কোন জায়গায় ফিল্ডিং পজিশন, দেখবেন তারা সবসময় চেঞ্জ করতে থাকে। একটা প্লেয়ারের সময় এক জায়গাতে ফিল্ডিং পজিশন দেয়, কে কোন জায়গাতে স্ট্রং, সবগুলো বলারদেরকে ব্রিফ করে। সো আবার মাঝে মাঝে যে ওয়াটার ব্রেক দেয়, যখন সাবস্টিটিউট প্লেয়াররা মাঠের মধ্যে ড্রিঙ্কস নিয়ে যায়, পানি নিয়ে যায়, দেখবেন তাদের মাধ্যমে কোচরা কিন্তু বলে দেয় যে এখন এই ইনফরমেশনটা ক্যাপ্টেনকে দিয়ে আসো, ওই প্লেয়ারকে এটা বলে আসো যে কোচ এটা বলেছে। এটা তারা বাইরে থেকে করে। সো মোটিভেশন ক্রীড়াবিদদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করে। গোল সেটিং কি, ওই যে আমার টার্গেট, এটা হচ্ছে গোল সেটিং। টার্গেটটা সেট করা, আজকে আমার টার্গেট আমি 1 ওভারে 3 রানের বেশি দিব না, দিস ইজ কল্ড গোল সেটিং। ঠিক আছে। এমন এখানে বলেছে, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, বাস্তবসম্মত এবং কার্যকারী লক্ষ্য স্থাপন করা। আপনি এমন একটা টার্গেট নিলেন যেটা আসলে অ্যাচিভ করা পসিবল না। আমরা এরকম, এটা তাহলে কি হবে, আমি প্রপার গোল সেটিংটা আমি করতে পারি। এখন ধরেন যে আমি যদি রানিং করি 1 কিলোমিটার, আমার যদি 1 কিলোমিটার যেতে 6 মিনিট টাইম লাগে। এখন আমি 1 দিন 2 দিন 5 দিন এভাবে 10 দিন দৌড়াইলাম, 6 মিনিট 5 মিনিট এরকম যায়, এরকম লাগে 5 মিনিট বা 5.5 মিনিট। এখন আমি গোল সেট করলাম, আমি আজকে 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়াবো। এখন এটা কিন্তু রানিং এর সময় একটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। সো আমি যে গোল সেট করলাম, তার আগে আমি কখনোই 3 মিনিটে দৌড়াইনি, ইভেন 4 মিনিটেও দৌড়াইনি, বাট আমি গোল বা আমার টার্গেট কি করেছি, আমি 3 মিনিটে দৌড়াবো। তখন আমাকে যে স্পিডে যেতে হবে, আমি তো ইনজুর্ড হয়ে যাব, আমার মাসেল ক্রাম্প করতে পারে, অতিরিক্ত স্পিড দেওয়ার কারণে আমার বডি ইমব্যালেন্স হয়ে আমি পড়ে যেতে পারি, আমি ইনজুর্ড হয়ে যেতে পারি, মাসেল ক্রাম্প করে ইনজুর্ড হতে পারে। সো এটা হচ্ছে বাস্তবসম্মত বা কার্যকরী গোল সেটিং না। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি 5.5 মিনিটে দৌড়াই, তাহলে আমাকে গোল সেট করা যেতে পারে, আজকে আমি চেষ্টা করব 5 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আজকে আমি শেষ করার। এটা একটা ইফেক্টিভ, যেটা আসলে পসিবল আমার দ্বারা। বুঝতে পেরেছেন? অনেক সময় এখন
ক্রিকেটের এটা যেটা বেশি হয়, ক্রিকেটে কিন্তু এক একটা বলারের টার্গেট এক এক রকম থাকে। কারণ ধরেন 6 উইকেট পড়ে গিয়েছে, একটা টিমে 6 বা 7 উইকেট পড়ে গিয়েছে, তখন যারা ব্যাট করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা বলার। তো তাদের ক্ষেত্রে একজন বলার বল করছে, আর সে যদি টার্গেট নেয় যে এই আমি এই ওভারে 10 রান দিব বা 15 রান দিব, এর বেশি দিব না, এটা কি বাস্তবসম্মত হবে? নিশ্চয়ই না। তাহলে একজন ইভেন এমনও হতে পারে যে একজন হার্ড হিটার ব্যাটসম্যান, ধরেন বিরাট কোহলি বা ওই লেভেলের যারা প্লেয়ার, আপনি ডেভিড ওয়ার্নারের কথা যদি বলি, বা আরো ক্রিস গেইল, এই টাইপের প্লেয়ার ব্যাটে আছে, ক্রিজে আছে, তখন যদি কোনো বলার যদি গোল সেট করে আমি এই ওভারে 3 রান দিব, সেটা কি আসলেই বাস্তবসম্মত? নিশ্চয়ই না। তখন কিন্তু তাদেরকে ক্যাপ্টেনই বলে দেয় যে তুমি এই ওভারে 10-এর বেশি দিও না, তুমি এই ওভারে 12-এর বেশি দিও না। তার মানে কি, ওই প্লেয়ারটা আরো বেশি রান করার ক্ষমতা তার আছে, তার রয়েছে, বাট একটা বাইন্ডিং দিয়ে দিলে ওই প্লেয়ারটা তখন টার্গেট দিয়ে দেয়, টার্গেট নিয়ে বল করতে পারে। এই টাইপের বাস্তবসম্মত যখন গোল সেটিং আমরা লক্ষ্য করতে পারি, লক্ষ্য নির্ধারণ করতে পারি এই টাইপের, তখন আমাদের সেগুলো কি ইফেক্টিভ হয়, আমাদের অ্যাচিভ করাটা সহজ হয়। বাট যেটা অবাস্তব, যেটা কল্পনার বাইরে, সেরকম গোল সেটিং করা, এটা নট অনলি ইন স্পোর্টস, সব ক্ষেত্রে পার্সোনাল লাইফেও গোল সেটিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্টাল রেজিলিয়েন্স, এটা কিভাবে দেখেন, চাপ এবং চাপ সামলানোর ক্ষমতা বৃদ্ধি। মেন্টাল যে প্রেশার, রেজিলিয়েন্স এটা ওয়ান কাইন্ড অফ প্রেশার, সিমিলার টু প্রেশার। সো প্রেশার, আমাদের মেন্টাল যে প্রেশার, এই চাপটা সামলানোর যে ক্ষমতা, এটা উন্নত করা। ঠিক আছে, টিম ডাইনামিক্স, দলগত কাজ এবং যোগাযোগের ক্ষমতা উন্নত করা। দলগত কাজ, টিম ওয়ার্ক যেটাকে বলা হয়। ফুটবল খেলা একটা টিম ওয়ার্ক। এখন সবাইকে তো ইন্ডিভিজুয়াল পারফর্ম করতে হয়, বাট একটা অ্যাটাকিং বলেন, একটা ডিফেন্স বলেন, সো যে কোনো মুভমেন্ট, একটা দলগত কম্বাইন্ড কাজ। একজন একা একা তো, গোলকিপার বল দিল আর একজন একা নিয়ে দৌড়ায় যে গোল দিবে, এটা তো আসলে টিম ওয়ার্ক হয় না। টিম ওয়ার্ক করে করে গোল দিতে হয়। টার্গেট কি থাকে দেখেন, ওই যে গোল সেটিং, প্লেয়ারদের গোল সেটিং কি থাকে, যে স্কোর করা। স্কোর করতে হলে কি করতে হবে, এটার গোল সেটিং করতে হলে, গোল সেট করা শেষ, আমি স্কোর করব, গোল করব। এখন আমাকে গোল করতে হলে কি করতে হবে, পাসিং করতে হবে, নিজের প্লেয়ারদের মধ্যে পাস করে করে নিয়ে যেতে হবে। সো যত ভালো পাস করতে পারবো, যত আমার টিম ওয়ার্কটা ভালো হবে, তত আমি সামনের দিকে এগোতে পারবো। আমি যদি ভালোভাবে পাসিং না করতে পারি, টিম ওয়ার্ক যদি ভালো না থাকে, আমি একজনকে পাস দিচ্ছি বাট সে বুঝতে পারছে না যে পাসটা কোথায় যাবে, বা সে এমন স্পিডে দৌড়ে গেল বলটা তার পেছনে চলে গেছে, বা সে এমন স্লো যাচ্ছে যে বলটা সে ধরতে পারছে না, সে এটা কিন্তু টিম ওয়ার্ক না। টিম ওয়ার্ক হচ্ছে যে অনেক অ্যাটাক দেখবেন যে এমনভাবে ফুটবল খেলায় অ্যাটাক করে, যেটা দেখলে বোঝা যায় যে তাদের দলের মধ্যে কত কম্বিনেশন। এই কম্বিনেশন মানুষের মধ্যে যত ভালো থাকে, টিমের মধ্যে বিশেষ করে টিম গেম যেগুলো, ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, ইভেন বাস্কেটবল, এগুলা তো টিম গেম। সো এই টিম ইভেন্টগুলোতে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনি যদি অ্যাথলেটিক্সে যান, অ্যাথলেটিক্সের রিলে রেস, এটা কিন্তু টিম ইভেন্ট। 100 মিটার স্প্রিন্ট একটা পার্সোনাল ইভেন্ট, একজন অ্যাথলেট দৌড়ায়, সে তার নিজের মতো করে দৌড়ায়, নিজের একটা টার্গেট থাকে। বাট যখন 4 জন দৌড়াবে, সুইমিংয়েরও কিন্তু রিলে আছে, সুইমিংয়েও 4 জন 4 স্টাইলে দৌড়ায়। দৌড়ায় বলছি, সুইমিংয়ে 4 জন 4 স্টাইলে সাঁতার দেয়, ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, এই 4টা স্টাইলে তারা সাঁতার কাটে। সো এখানে কিন্তু সবার টার্গেট থাকে। রিলে ব্যাটন, যেটা আমি বলছি, অ্যাথলেটিক্স দিয়ে উদাহরণ দিচ্ছি, রিলে ব্যাটনটা আমি একভাবে, ব্যাটনের পাস করারও সিস্টেম আছে, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড। সো আমি তার সাথে যদি আগে কমিউনিকেট না করে নিতে পারি যে আমি আপওয়ার্ড দিব বা ডাউনওয়ার্ড পাস করব, তাহলে কিন্তু সে আমার সাথে তার কি কম্বিনেশন ভালো হচ্ছে না, অর্থাৎ টিম ওয়ার্ক ভালো হচ্ছে না। সো ইন এভরি টিম স্পোর্টস,
এই যে টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, দলগত কাজ এবং যোগাযোগের দক্ষতা। মানে চোখের ইশারায় কিন্তু প্লেয়াররা বুঝে যায় যে আমার টিমমেট কি বলছে, চোখের ইশারা দেখলে তারা বুঝে। বল পাস দিলেই এখন যদি বাংলাদেশে ধরেন বাংলাদেশে 11 জন প্লেয়ারকে নিয়ে আসা হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, তারপরে এরকম অনেকগুলা দেশ থেকে একজন করে প্লেয়ার নিয়ে আসা হলো, 11 জনের একটা টিম। তারা কি ফুটবল খেলা বুঝবে না? তারা তো কোনো দেশের কেউ কারোর ভাষা বুঝে না, তাহলে কি তারা কারোর খেলা বুঝতে পারবে না যে কিভাবে খেলতে হয়? একটু রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পারবে। আপনারা স্প্যানিশ লিগগুলা দেখেন, লা লিগা, তারপরে হচ্ছে এই যে সৌদিতে অনেকগুলা লিগ হচ্ছে, কোপা আমেরিকা, এই টাইপের লিগগুলা দেখেন। এখানে তো কোপা আমেরিকা বা অন্যান্য লিগগুলাতে দেশ খেলে, বাট যখনই কোনো ক্লাবের লিগ হয়, সৌদি ধরেন আপনি আল নাসের বা এরকম অনেকগুলা টিম রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে প্লেয়ার গিয়েছে, কেউ কারোর ভাষা বুঝে না, বাট খেলার ভাষা কিন্তু একটাই। সে কিভাবে বল দিলে কিভাবে দৌড়াতে হবে, এটা সারা পৃথিবীর মানুষ যে কখনোই কোনো ভাষা, অন্য ভাষা না জানে, আমার যার সাথে খেলছি তার ভাষাও যদি আমি না জানি, বাট আমি তার সাথে খেললে খেলার ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার সারা পৃথিবীতে একরকম। সো এটা হয় কারণে, এটা ওই যে টিম ওয়ার্কটা ভালো থাকার কারণে। একসাথে ট্রেনিং করে, কে কোন স্টাইলে দৌড়ায়, কে কত স্পিডে দিলে কে বল পেতে পারে, কে পাবে না, কাকে স্লো পাস দেওয়া উচিত, কাকে বেশি ফাস্ট। এমবাপ্পের মতো খেলোয়াড়কে যদি স্পিডে পাস দেন সে কাভার করতে পারবে, অনেক ইয়াং এনার্জেটিক প্লেয়ার। সো এরকম চিন্তা ভাবনা করে এই খেলার ল্যাঙ্গুয়েজ সবার একই। এইগুলা হচ্ছে সাইকোলজি টিম ওয়ার্ক নিয়ে কাজ করে। তারপরে কি পারফরমেন্স অ্যান্ড এনজাইটি, প্রতিযোগিতার আগে এবং সময়কালে। প্রতিযোগিতার আগে কম্পিটিশনে, বিফোর কম্পিটিশন এবং ডিউরিং কম্পিটিশন। দেখেন বলেছে সময়কালে স্নায়ু বিকতা বা উদ্বেগ মোকাবেলা করা। অনেক সময় অনেককে দেখা যায় যে কম্পিটিশনের আগে অনেক নার্ভাস ফিল করে। স্কুল কলেজে দেখবেন অনেক বাচ্চারা খেলতে গেলে অনেক নার্ভাস ফিল করে যে আমি পারবো কিনা স্যার, আমি পারবো কিনা, আমি স্যার আমার কনফিডেন্স ভালো লাগছে না, আমি পারবো না মনে হয়, বা আমি হেরে যাব। ইভেন ডিউরিং দ্য ম্যাচ বা ডিউরিং দ্য কম্পিটিশন এটাও ঘটতে পারে যে সে নার্ভাস ফিল করছে, তার এনজাইটি কাজ করছে, অর্থাৎ সে উদ্বেগ হয়ে গেছে যে আমি পয়েন্ট হারিয়ে ফেলছি, আমাকে কামব্যাক করতে হবে, বাট আমি পারছি না স্যার, প্রেশারে পড়ে গিয়েছি। সো এইগুলা হচ্ছে স্পোর্টস সাইকোলজি এসব নিয়েও কাজ করে। স্পোর্টস সাইকোলজি ক্রীড়াবিদদের তাদের খেলায় শারীরিক দক্ষতার পাশাপাশি মানসিক শক্তিকে কাজে লাগাতে সাহায্য করে, যার ফলে তারা আরো সফল হতে পারে। ধরুন আমি মেন্টালি উইক, আমাকে কেউ কিছু বললে আমি 2 মিনিট পরে বুঝি, তাহলে কি আমার পারফরমেন্স ভালো করা সম্ভব হবে? দেখবেন ক্লাসে সব ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আপনারা অনেকে অনেক জায়গাতে জব করেন, দেখবেন যে কাউকে ইশারা দিলেই বুঝে যায়, কাউকে অনেক ডিসক্রিপশন করতে অনেক বুঝাতে হয় তারপরে বুঝে, আবার কাউকে মানে এক লাইন বললেই বুঝে যায় যে হ্যাঁ কি বলতে চাচ্ছে। এই এক একজনের অ্যাবিলিটি এক এক রকম, এইগুলো নিয়ে স্পোর্টস সাইকোলজি কাজ করে। তাহলে সাইকোলজি আর স্পোর্টস সাইকোলজি কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি স্পোর্টস সাইকোলজির যে ক্রমবিকাশ, ডেভেলপমেন্ট অফ স্পোর্টস সাইকোলজি। এই স্পোর্টস সাইকোলজিটা কিভাবে আসছে মূলত, বা কোন সময়ে কি হয়েছে? হ্যাঁ, এটা যে ধারাবাহিকতা ছিল বা এটা ইভলিউশন যেটা, হ্যাঁ ইভলিউশন যেটা, কোন ধাপে কি ছিল, কোন সময়। দেখেন প্রাথমিক ধাপ, আসলে এই ডেভেলপমেন্ট অফ স্পোর্টস সাইকোলজি এটা কিন্তু জেনে রাখা ভালো, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও এটা জেনে রাখা ভালো। দেখেন প্রাথমিক ধাপে দুটা অংশ রয়েছে, আদি যুগ এবং যে 19th সেঞ্চুরি, 1900 শতাব্দী। ঠিক আছে, স্পোর্টস সাইকোলজির ধারণা প্রাচীন গ্রিস ও রোমে দেখা যায়, আদি যুগে যেটা ছিল। ঠিক আছে, স্পোর্টস সাইকোলজি যে কিভাবে আসছে, কেন আসছে, এখন আমরা বা কোন ধাপে কেমন ছিল সেটা সম্পর্কে জানার চেষ্টা করছি। প্রাচীন গ্রিস ও রোমে দেখা যায় যেখানে শারীরিক ও মানসিক প্রস্তুতি একসঙ্গে
বিবেচিত হতো। শারীরিক এবং মানসিক প্রস্তুতি একসঙ্গে, মানে ইন দ্য সেম টাইম, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রিপারেশন একসঙ্গে আদি যুগে, সেই গ্রিস ও রোম। ঠিক আছে, 1900 শতাব্দীতে কি হয়েছে, আধুনিক স্পোর্টস সাইকোলজির সূচনা হয় 1890-এর দশকে। আধুনিক স্পোর্টস সাইকোলজি, এটা সাইকোলজিতে অনেক সময় হতে পারে যে স্পোর্টস সাইকোলজির সূচনা কোন দেশে হয়েছে, এক মার্কের একটা কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ, বা কোথা থেকে স্পোর্টস সাইকোলজির উৎপত্তি, বা তখন যদি আপনারা এরকম লিখেন যে গ্রিস ও রোমে এরকম সময় দেখা যায় 1890 সালে আধুনিক স্পোর্টস সাইকোলজির সূচনা হয়। এখন উইলিয়াম জেমস এবং নরম্যান ট্রিপলেটের মতো বিজ্ঞানীরা কি করছে, এই যে বিজ্ঞানীরা খেলার আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করতে শুরু করেন। এই যে উইলিয়াম জেমস এবং নরম্যান ট্রিপলেট, এই বিজ্ঞানীরা কি করেন, সাইকোলজি নিয়ে গবেষণা শুরু করেন। প্রতিষ্ঠানে কি করা, কিভাবে হয়েছে এটা দেখেন। এই যে বিংশ শতাব্দীর প্রথমার্ধ, 1920-এর দশকে রাশিয়ান বিজ্ঞানী পাভলোভ এবং মার্কিন বিজ্ঞানী ইয়েলেসন মানসিক প্রস্তুতির উপর গবেষণা চালান, মেন্টাল যে প্রিপারেশন এটার উপরে এই যে রাশিয়ান বিজ্ঞানী এবং মার্কিন বিজ্ঞানী গবেষণা করেন 1920 সালে। 1925 সালে লাজারাস পলতে এটা প্রথা হিসাবে স্পোর্টস সাইকোলজি পাঠ্যক্রম চালু করেন। প্রথা হিসাবে, কাস্টমস, ট্র্যাডিশন, প্রথা হিসাবে এই যে পাঠ্যক্রম, মানে পাঠের যে বিষয়, স্টাডির একটা পার্ট, একটা বই হিসাবে এই স্পোর্টস সাইকোলজি চালু করেন 1825 সালে। 1960-এর দশকে কি হয় দেখেন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এপিএ স্পোর্টস সাইকোলজি নিয়ে আলোচনা শুরু করে। অলিম্পিক খেলা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানসিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অলিম্পিক খেলা যেটা এই যে এনসিয়েন্ট টাইম, কিন্তু এনসিয়েন্ট পিরিয়ডেও কিন্তু অলিম্পিক খেলা হতো। তারপরে 1896 থেকে মডার্ন অলিম্পিক শুরু হয়। সো মডার্ন অলিম্পিকের সময় যে প্লেয়াররা পারফরমেন্স করে, কিভাবে করে, যে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো, এখানে মেন্টালি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাইকোলজিক্যাল যে ট্রেনিং, তাদেরকে কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য, এনহ্যান্স করার জন্য। জি জি, সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক, এই ব্যাপারগুলো কি আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সামার অলিম্পিক হলো মূলত গ্রীষ্মকালীন অলিম্পিক, আর উইন্টার অলিম্পিক হচ্ছে শীতকালীন অলিম্পিক। বুঝতে পেরেছেন? এখন এখানে প্যারা অলিম্পিকও হয়। তো আমরা আমাদের এই পার্ট রয়েছে অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, সাউথ এশিয়ান গেমস, এরকম আমাদের স্পোর্টসের যে অংশগুলো আছে সেখানে আমরা ওই টপিকগুলো বিস্তারিত জানার ট্রাই করি। ঠিক আছে, ওগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, ওখানে আমরা ওইগুলো করবো। আর সাইকোলজিতে যেহেতু অনেকগুলো বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে, এই সেমিস্টারে 6টি সাবজেক্ট, সো প্রত্যেক এক দিনে তো একটা করে ক্লাস হচ্ছে, এক ক্লাসে তো সবগুলা বিষয় পড়ানোটা টাফ হয়ে যায়, এর জন্য একটাই। সো আমরা এর আগেও যে অ্যাসেম্বলি ড্রিলস, যেগুলো মাস পিটির যে সাবজেক্টটা রয়েছে ওটা পড়ার চেষ্টা করেছি, তার আগে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ার চেষ্টা করেছি। এখন সাইকোলজিটা একবারে টাচ করা হয় নাই, এই সাইকোলজির ফার্স্ট ক্লাস আছে, সেটাতে আরও সময় লাগবে। আমরা যেটা করব, আমি অথরিটির সাথে কথা বলবো, আমরা বাই রোটেশনে আজকে যেটা ক্লাস হচ্ছে, প্রত্যেক দিন তো ঢালাও রিডিং ক্লাস অনেক সময় ভালো লাগবে না, বাট আমরা ইন্টারেস্টিং অনেকগুলো ক্লাস রয়েছে, আমি এর পরবর্তীতে ওই ক্লাসগুলো আরও ইফেক্টিভ যে ক্লাসগুলো সেগুলো আনার চেষ্টা করব। ওকে, সো বুঝতে পেরেছেন স্পোর্টস সাইকোলজি। এখন আধুনিক যুগ 1980 থেকে 1990 এর দশকে কি হয়েছে, এই 80 থেকে 90 এর দশকে স্পোর্টস সাইকোলজি বিভিন্ন বিষয়, যেমন আত্মবিশ্বাস, উদ্বেগ নিয়ন্ত্রণ, মনোযোগ বৃদ্ধি এবং দলের গতিশীলতার উপর জোর দেয়। এই যে 80 থেকে 90 এর দশকে
এই যে বিষয়গুলো আত্মবিশ্বাস, উদ্বেগ নিয়ন্ত্রণ, মনোযোগ বৃদ্ধি এবং দলের গতিশীলতার উপর জোর দেয়। এটা কিন্তু এই যে ৮০ থেকে ৯০ দশকে দেখেন পেশাদারী দল এবং ক্রীড়াবিদদের জন্য স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ শুরু হয়। এই যে পেশাদারী দল, প্রত্যেকটা টিমের ক্ষেত্রে এই যে স্পোর্টস সাইকোলজিস্ট ক্রীড়াবিদদের জন্য অনেকের পার্সোনাল সাইকোলজিস্ট থাকে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, মাইকেল ফেলপস সর্বকালের সেরা সাঁতারু বলা হয় যাকে। মাইকেল ফেলপস অলিম্পিকের সবচেয়ে বেশি গোল্ড মেডেলিস্ট। মাইকেল ফেলপস সম্ভবত ২১ কি ২৩ এরকম হবে অলিম্পিকের পদক পাওয়া। সো মাইকেল ফেলপস সাঁতারু, উনি ওনার পার্সোনাল ট্রেনার তো আছেন, সাইকোলজিস্ট আছেন, বায়োমেকানিক্যাল এক্সপার্টও আছেন। সো মাইকেল ফেলপস, আমি একটা আর্টিকেল পড়েছিলাম যে পার ডে প্রত্যেক দিন ১২,০০০ ক্যালোরি খায়, ভোগ করে, কনজিউম করে, মানে ১২,০০০ ক্যালোরি সে ইনটেক করে তার বডিতে। আমাদের নর্মাল মানুষের ২৪০০ সামথিং, ২৪৫০ মতো ক্যালোরি খেলে হয়। বাট আমরা কি করি, আমরা ফ্যাট হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ আছে, আমরা যে পরিমাণ খাই সেই পরিমাণ পরিশ্রম করি না, যে কারণে আমাদের ওই যে ক্যালোরিটা জমা হতে থাকে। প্রত্যেকটা খাবারেই তো ফ্যাট থাকে, আপনি প্রোটিন বলেন, ভিটামিন বলেন, মিনারেলস বলেন, অন্যান্য যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলোর পাশাপাশি তো ফ্যাটও থাকে। ফ্যাটও তো ওয়ান কাইন্ড অফ যে এলিমেন্ট অফ ফুড। সো খাদ্যের তো উপাদানের মধ্যে ফ্যাটও তো একটা উপাদান। সো আমরা যখনই যে পরিমাণ খাই সেই পরিমাণ যদি আমরা পরিশ্রম না করি, তাহলে যেটা দেখা যায় যে আমাদের ওটা জমা হতে থাকে। সো আস্তে আস্তে জমা হতে হতে আমরা ফ্যাটি হয়ে যাই, আমাদের অ্যাবডোমেন বেড়ে যায়, পেটের চর্বি বেড়ে যায়, মোটা হয়ে যায়। সো মাইকেল ফেলপসের যে কথাটি বলছিলাম, ১২,০০০ ক্যালোরি খেত এবং তার পার্সোনাল একটা সুইমিং পুল ছিল, যেই সুইমিং পুলে স্রোত দেওয়া যেত। বুঝতে পেরেছেন? সেই সুইমিং পুলে স্রোত দেওয়া যেত মেশিনের মাধ্যমে, আর্টিফিশিয়াল সুইমিং পুল। ওই স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতের এগেনস্টে সে সাঁতার কাটতো, অর্থাৎ প্রচুর পরিশ্রম করত, ট্রেনিং করত। সেই ট্রেনিং করে আবার সেই ১২,০০০ ক্যালোরি সে আবার খরচ করত। এভাবে যারা পৃথিবীতে টপ ক্লাস প্লেয়ার, তাদের রুটিন, তাদের চলাফেরার স্টাইল, তাদের পার্সোনাল হ্যাবিট, এগুলো শুনলে অবাক হয়ে যাবে। প্রযুক্তি ২০০০-এর দশক থেকে বর্তমান সময়ে কি আসছে দেখেন, প্রযুক্তি ও গবেষণার অগ্রগতির সাথে স্পোর্টস সাইকোলজি আরও বিস্তৃত ও গভীর হয়। পারফরমেন্স উন্নয়ন, মানসিক স্বাস্থ্য এবং জীবন সমন্বয় কৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ে। যে যত টেকনোলজি আসছে, যত ইকুইপমেন্ট আসছে, যত নতুন নতুন ইনফরমেশন পাওয়া যাচ্ছে, নতুন নতুন মেশিন আবিষ্কার হচ্ছে টেকনোলজির কারণে, তত কিন্তু বেশি ইমপ্লিমেন্ট হচ্ছে। দেখেন, গুরুত্বপূর্ণ কিছু ধারণা রয়েছে। দেখেন, মানসিক প্রস্তুতি, ক্রীড়াবিদদের পারফরমেন্স উন্নত করার জন্য মানসিক দক্ষতা প্রশিক্ষণ, আত্মবিশ্বাস ও উদ্বেগ নিয়ন্ত্রণ, ক্রীড়াবিদদের জন্য মানসিক স্থিরতা বজায় রাখা। এটা আগেও আমরা উপরের লেসনে রয়েছে, আমরা পেয়েছি। প্রেরণা এটা ওয়ান কাইন্ড অফ মোটিভেশন ও দলগত কর্মক্ষমতা, যে টিম ওয়ার্ক, দলের সদস্যদের মধ্যে সমন্বয়ে প্রেরণা বৃদ্ধি করা। স্পোর্টস সাইকোলজির উন্নয়ন এবং প্রসার ক্রীড়াবিদদের মানসিক ক্ষমতা, সক্ষমতা এবং প্রতিযোগিতায় তাদের সাফল্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। স্পোর্টস সাইকোলজির যে ডেভেলপমেন্ট অফ স্পোর্টস সাইকোলজি, ডে বাই ডে স্পোর্টস সাইকোলজির যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই আদি যুগে যেভাবে ছিল বর্তমান যুগে কি সেভাবে আছে? বর্তমান যুগে সেভাবে নাই, বর্তমান যুগে আরও ডেভেলপ করছে। স্পোর্টস সাইকোলজি ডে বাই ডে তাদের ক্রীড়াবিদদের নিয়ে এমনভাবে রিসার্চ করছে, এমনভাবে কাজ করছে যাতে করে তাদের পারফরমেন্সটা, তারা তাদের টপ পারফরমেন্সে যেতে পারে। একটা খেয়াল করেন, দেখেন, এটাও একটা সিলেবাসের পার্ট।
nature and scope of psychology in physical education and sports. নেচার অ্যান্ড স্কোপ, নেচার মানে জানেন প্রকৃতি বা স্বভাব কোন টাইপের আর কি। ফিজিক্যাল এডুকেশনের যে স্পোর্টস সাইকোলজিটা রয়েছে, স্পোর্টস সাইকোলজি ফিজিক্যাল এডুকেশনের মধ্যে সে কোন টাইপের কাজ করে বা কি কাজ করে, তার ক্ষেত্রটা কি মূলত। স্পোর্টস সাইকোলজি বুঝলাম, বাট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসে যখন সাইকোলজিটা ইনভলভ হয় তখন এটার কাজ কি, এটার পরিধি কেমন বা কোন টাইপের বিষয় নিয়ে আলোচনা করে, এটা নিয়ে এখন আমরা জানার ট্রাই করি। নেচার অ্যান্ড স্কোপ, ঠিক আছে। প্রকৃতি আর স্কোপ বলতে সেক্টর বা সুযোগ এই টাইপেরই বোঝায়, যে এটার কাজ করার যে স্পেস বা কোন টাইপের সুযোগ আসে, এটা। নেচার অফ সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস, দ্য নেচার অ্যান্ড স্কোপ, এটা আপনাদের জন্য আগেই বলে রাখি, পয়েন্টগুলো জানাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে 1, 2, 3 করে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো মনে রাখার ট্রাই করবেন। নেচার, প্রথমে আমরা দেখছি নেচার অফ সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ psychology in physical education and sports encompass various aspects, বিভিন্ন ধাপে বা বিভিন্নভাবে এটা স্পোর্টসের সাইকোলজি ইনভলভ হয়েছে, ইনক্লুডিং দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ফ্যাক্টরস, মেন্টাল মানসিক অ্যান্ড আবেগিক যেটা ইমোশনাল ফ্যাক্টরস, দ্যাট ইনফ্লুয়েন্স যেটার প্রভাবে কি হয় অ্যাথলেটিক পারফরমেন্স অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা অ্যাথলেটিক পারফরমেন্স এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে ইনফ্লুয়েন্স করে, যেটা প্রভাব ফেলায় পারফরমেন্সের উপরে। মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন করা হয় ওই সাইকোলজিটা তখন এই প্রভাব ফেলে। অ্যাথলেটিক পারফরমেন্সের ক্ষেত্রেও সাইকোলজির প্রভাব ফেলে। দেখেন আচরণ বোঝা, আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার, হ্যাঁ, আচরণ বোঝা। সাইকোলজি হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার অফ অ্যাথলেটস। সাইকোলজি সাহায্য করে, কি করতে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার, আচরণ বোঝার, অফ অ্যাথলেটস, ক্রীড়াবিদদের আচরণ বুঝতে সাহায্য করে। অ্যান্ড পার্টিসিপেন্টস ইন ফিজিক্যাল এডুকেশন ইনক্লুডিং দেয়ার মোটিভেশনস, অ্যাটিটিউড অ্যান্ড রেসপন্সেস টু ডিফারেন্ট সিচুয়েশন। এই যে অ্যান্ড পার্টিসিপেন্টস, এই যে অ্যাথলেট অ্যান্ড পার্টিসিপেন্টস, বিহেভিয়ার অফ অ্যাথলেট অ্যান্ড পার্টিসিপেন্টস, ক্রীড়াবিদদের যারা অ্যাথলেট অ্যান্ড পার্টিসিপেন্ট বা যারা অংশগ্রহণকারী তাদের কি করে, তাদের বিহেভিয়ার আচরণটা বুঝতে সাহায্য করে। ইন ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষায়, ইনক্লুডিং, এর সাথে আরও কিছু আছে কি, ইনক্লুডিং দেয়ার মোটিভেশন, যেমন তারা যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে বা কোনো একটা ইভেন্টে পার্টিসিপেট করে তখন তাদের মোটিভেশন লেভেলটা কেমন থাকে, তাদের অ্যাটিটিউড কেমন থাকে, তারা কিভাবে রেসপন্স করছে টু ডিফারেন্ট সিচুয়েশন। এই যে বিভিন্ন সিচুয়েশন খেলার মধ্যে বা যে কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে বিভিন্ন সিচুয়েশন যে আসে, সেই সিচুয়েশন অনুযায়ী তারা কোন ধরনের আচরণ করছে এটা বুঝতে সাইকোলজি হেল্প করে। নেক্সট, নাম্বার 2, মেন্টাল স্কিল ট্রেনিং, মানসিক দক্ষতা প্রশিক্ষণ। টেকনিক্স লাইক গোল সেটিংস, ভিজুয়ালাইজেশন, কনসেন্ট্রেশন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট আর ইউজ টু এনহ্যান্স পারফরমেন্স অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। দেখেন বলেছে টেকনিক, ঠিক কৌশল, লাইক কৌশল অনেক টাইপের কৌশল হতে পারে। লাইক গোল সেটিং, ওই যে একটা টার্গেট সেট করা, গোল সেট করা, ভিজুয়ালাইজেশন, দৃশ্যায়ন, কনসেন্ট্রেট করা একটা কাজের প্রতি, ওই অ্যাক্টিভিটির প্রতি। অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস যে চাপটা নিয়ন্ত্রণ করা, চাপটা কিভাবে ম্যানেজ করতে হবে ওই সিচুয়েশানে। আর ইউজড টু এনহ্যান্স, এই টাইপের ইগুলা কি করা হয়, এনহ্যান্স পারফরমেন্স, এই যে পারফরমেন্সটাকে এনহ্যান্স করার জন্য এবং ইমপ্রুভ ফোকাস, ওই স্পেসিফিক কাজের প্রতি, ট্রেনিংয়ের প্রতি, ওই স্পেসিফিক স্পোর্টসের প্রতি বা ওই সিচুয়েশনে তাকে ফোকাস রাখা। আমরা অনেক সময় বলি না যে ফোকাস করো, এই বিষয়টা ফোকাস করো মানে কি,
সে এই বিষয়টাকে খেয়াল করতে বলা হচ্ছে ভালোভাবে, এই ফোকাসিংটা ইমপ্রুভ করা। যখন এই ফোকাসের বিষয়ে যদি একটা এক্সাম্পল দিতে চাই, আপনারা আর্চারি দেখেছেন? আর্চারি বা শুটিং, এগুলার স্পোর্টস কখনো দেখেছেন? জি জি আর্চারি বা শুটিং, এই সময় দেখবেন আর্চারি হচ্ছে ওয়ান কাইন্ড অফ তীর ধনুক যেটা, আর শুটিংটা এটা তো রাইফেল দিয়ে শুট করে, বিভিন্ন টাইপের আছে, পিস্তল টাইপ আছে বা অন্য ক্যাটাগরির রয়েছে। সো তারা এমন ভাবে ওই যে একটা সার্কেল থাকে, 10 মিটার রাইফেল শুট থাকে, অনেক সময় আর্চারির ক্ষেত্রে দেখা যায় 100 মিটার 110 মিটার দূরেও কিন্তু তাদের টার্গেটটা থাকে, সেই টার্গেটে আবার গোল করে মার্ক করা থাকে, সেন্টারে 10, তারপরে সার্কেলটা 9, তারপরে 8, 7, 6, 5 এভাবে থাকে। তো তারা যখন ওই টার্গেটের দিকে ফোকাস করে, যদি অন্য কোনো দিকে তাকায় তাহলে কি সে সেই জায়গাতে তার টার্গেটে লাগাতে পারবে, ঠিকমতো জায়গাতে উপস্থাপন করতে পারবে? নিশ্চয়ই না। সো ফোকাসটা এমনভাবে রাখতে হয় যাতে তাদের পারফরমেন্সটা ভালো হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেন মোটিভেশন, প্রেরণা বা প্রেষণা। সাইকোলজি এক্সপ্লোরস what motivates individuals to engage in physical activities and sports, helping coaches and educators to develop strategies that encourage participation and persistence. বলছে মোটিভেশনটা কি করে? সাইকোলজি এক্সপ্লোরস হোয়াট মোটিভেটস ইন্ডিভিজুয়াল টু এঙ্গেজ ইন, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেকটা অ্যাথলেটকে, যে প্রত্যেকটা মানুষকে কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা যায়, এঙ্গেজ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস। এরপরে কি করে? হেল্পিং কোচেস, সাইকোলজি কোচকে হেল্প করে যে মোটিভেশনের মাধ্যমে, হেল্পিং কোচেস অ্যান্ড এডুকেটার্স, কোচ এবং এডুকেটর বা যারা শিক্ষাবিদ থাকে, টু ডেভেলপ স্ট্র্যাটেজিস, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন টেকনিক, বিভিন্ন ট্যাকটিক্স, এগুলা নিয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার জন্য বা ওই স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য। প্রত্যেকটা টিমের সাথে কি একই স্ট্র্যাটেজি, একই প্ল্যান ফলো করলে হয়? এক একটা টিমের জন্য কিন্তু এক এক রকমভাবে চিন্তা করতে হয়, ওই টিমের পারফরমেন্স, ওই টিমের প্লেয়ারদের পজিশন সব কিছু চিন্তা ভাবনা করে স্ট্র্যাটেজি সেট করতে হয়। দ্যাট এনকারেজ পার্টিসিপেশন, যেটা কি উৎসাহিত করে পার্টিসিপেশন অ্যান্ড পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানে হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায় বলতে এখানে বলা হচ্ছে ওই কাজের প্রতি তার যে আগ্রহ বা ওই অ্যাক্টিভিটিসের প্রতি মোটিভেশনটা, সেইটা যেন ভালোভাবে রপ্ত করতে পারে, তাকে ওইভাবে গাইড করা, মোটিভেট করা, প্রেরণা দেওয়া, প্রেরণা দেওয়া, মোটিভেশন। এটা সাইকোলজির একটা পার্ট। মানসিক নিয়ন্ত্রণ, ইমোশনাল রেগুলেশন। দেখেন আমার প্রত্যেকটা মানুষের একটা ইমোশনাল দিক রয়েছে। আপনারা খেয়াল করবেন প্লেয়াররা কিন্তু এই রিসেন্ট ক্রিকেট প্লেয়াররা দেশের বাইরে ঈদ করেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা। সো লাস্ট ঈদের সময় প্লেয়ারদের খেলা ছিল, ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়াররা অনেকে দেশের বাইরে ছিল। সো যারা ছিল তারা বাইরে ঈদ করেছে, তারা দেশে নিজের কাছের মানুষদের সাথে ঈদ করতে পারছে না, তাদের ইমোশনালি কিন্তু তারা ভেঙে পড়ে অনেক সময়। বাট তাদেরকে এমনভাবে মোটিভেট করা হয়, তাদেরকে এমনভাবে প্রেরণা দেওয়া হয়, প্রেরণা দেওয়া হয় যাতে করে তারা নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে, তারা নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে। সো ঈদ হোক আর অন্য কিছু হোক, সে তার ফ্যামিলির সাথে ডিটাচ, আলাদা, সে দেশের বাইরে দলের জন্য, দেশের সাথে, দলের সাথে সেই ঈদটাকে স্যাক্রিফাইস করছে। তাহলে তাদের ইমোশনাল দিকটাও কিন্তু প্লেয়ারদের খেয়াল রাখতে হয়। এই জন্য দেখেন ম্যানেজিং ইমোশন সাচ অ্যাজ এনজাইটি, উদ্বেগ, অ্যাঙ্গার, রাগ নিয়ন্ত্রণ, ঠিক আছে, অ্যান্ড কনফিডেন্স, তাদের যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ ফর অপটিমাল পারফরমেন্স। যখনই আপনি ভালো পারফরমেন্স চান, বেস্ট পারফরমেন্সটা চান, তখন কিন্তু এই বিষয়গুলোকে কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। সাইকোলজি প্রোভাইডস টুলস টু হেল্প অ্যাথলেটস মেনটেন ইমোশনাল ব্যালেন্স। এই সাইকোলজি এই প্লেয়ারদেরকে এই যে বিভিন্ন উপাদানের মাধ্যমে প্লেয়ারদেরকে
হেল্প করে। এই যে উপাদানগুলো কি কি দেখেন, তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, তাদের উদ্বেগ নিয়ন্ত্রণ করে, কনফিডেন্সকে আরো বাড়ায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এই সবগুলা বিষয় তাদেরকে প্লেয়ারদেরকে গাইড করে সাইকোলজি। টিম ডাইনামিক্স, দলের গতিবিদ্যা। আন্ডারস্ট্যান্ডিং গ্রুপ বিহেভিয়ার অ্যান্ড ডাইনামিক্স ইজ এসেনশিয়াল ইন টিম স্পোর্টস। একটা টিম স্পোর্টস, একটা দলগত খেলায় যখন আপনার দলের মধ্যে যদি কম্বিনেশন না থাকে তাহলে কিন্তু দল ভালো পারফর্ম করতে পারে না। সাইকোলজি, এই যে গ্রুপ বিহেভিয়ার, আন্ডারস্ট্যান্ডিং গ্রুপ বিহেভিয়ার বলতে কি বুঝাচ্ছে, বুঝতে পেরেছেন? গ্রুপ, একটা টিমে অনেক সময় দেখা যায় যে কোরাম থাকে, ওকে নিলে আমি খেলবো না, ওর সাথে আমার মিলে না। হ্যাঁ, অনেকে দেখা যায় যাদের সাথে যাদের ভালো বন্ধুত্ব তারা নিজেরা খুব ভালো মিল, কিন্তু একটা টিমের মধ্যে ধরেন 11 জন প্লেয়ার ফুটবল খেলছে, এখানে 2-3টা গ্রুপ, তখন কিন্তু তাদের ঝামেলা হয়ে যায়। সবাই মিলে যদি একটা গ্রুপে রূপান্তরিত না হতে পারে তখন ওই টিমটা ভেঙে যায়, ওই টিমটা ভালো হয় না, কারণ টিমের মধ্যে গ্রুপিং থাকে। এই জন্য বলেছে গ্রুপ বিহেভিয়ার, প্রত্যেকটা গ্রুপে যে তাদের আচরণ দেখলে বোঝা যায় কে কার সাথে কি বিহেভ করছে। ডাইনামিক্স এসেনশিয়াল, তাদের যে গতিবিধি, তাদের মুভমেন্ট, এগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে টিমের মধ্যে কি চলছে। ইন টিম স্পোর্টস, সাইকোলজি হেল্পস ইন বিল্ডিং টিম কোহেশন। টিম কোহেশন বলতে কি বোঝাচ্ছে? সংযোগ, টিমের মধ্যে সংযোগ, বা যেটা আমরা মিলন বলি, মানে কম্বিনেশন। টিমের মধ্যে হচ্ছে একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক, একজনের সাথে অন্য প্লেয়ারদের সাথে, সবার সাথে সবার ভালো সম্পর্ক, টিম ওয়ার্ক করতে যাতে সুবিধা হয়। ইফেক্টিভ কমিউনিকেশন, যে খুবই গুরুত্বপূর্ণ, যে ভাবে তাদেরকে কমিউনিকেশন যেন গ্যাপ না থাকে, সবার সাথে ভালো সম্পর্ক রাখা। অ্যান্ড লিডারশিপ স্কিলস, এবং এই যে নেতৃত্ব দানের যে ক্ষমতা, নেতৃত্ব দানের যে গুণাবলী বা যে দক্ষতা, এইগুলা নিয়ে একটা টিম কাজ করে। সো এই সব কিছু সাইকোলজির উপরেও ডিপেন্ড করে। আঘাত পুনর্বাসন, কিভাবে ইনজুরি রিহ্যাবিলিটেশন, সাইকোলজিক্যাল সাপোর্ট ইজ ভাইটাল during the rehabilitation process to help athlete cope with injuries, maintain motivation and work towards recovery. খেয়াল করেন, যখন একজন মানুষ ইনজুরি হয়, শুধু নট অনলি অ্যাথলেট বাট অলসো আদার পিপল ইন আওয়ার কান্ট্রি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। ধরেন আমি অসুস্থ হয়ে পড়লাম, আল্লাহ না করুক, বাট তখন আমার ফ্যামিলি থেকে বা আমার আশেপাশের সমাজ থেকে যদি আমি সাপোর্ট না পাই, সাইকোলজিক্যাল যদি সাপোর্ট না পাই, দেখবেন বন্ধু বান্ধব অনেকে আছে, আরে কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, অসুস্থ হয়েছে, কি হয়েছে, কোনো সমস্যা নেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট, খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেকেই আছে যে একটা কোনো কিছু হয়েছে, এই কেন তুমি এটা করছো, এটা করা ঠিক হয়নি তোমার জন্য, এই করেছো কেন, এই হবে তোমার, এই হবে, ওই হবে, এরকম বলে তাদেরকে এটা মেন্টালি তো তাদেরকে সাপোর্ট দেয় না, বরং আরো উল্টা তাদেরকে প্রেসারে ফেলে দেয়। বুঝতে পেরেছেন? সো যখনই কেউ ইনজুরি হবে, স্পোর্টস ইনজুরি বলে আর এনি আদার ইনজুরিজ হতে পারে, সো তার যখন রিহ্যাবিলিটেশন প্রসেস চলবে, সে যখন সুস্থতার জন্য মেডিসিন অ্যাপ্লাই করবে, রেস্ট নেবে, ডক্টর দেখাবে, তখন কিন্তু তাকে এই যে মেন্টাল সাপোর্টটা, সাইকোলজিক্যাল সাপোর্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ইনজুর্ড পারসন। দেখেছেন? এই যে বলছে টু হেল্প, এটা যেহেতু স্পোর্টস সাইকোলজি, এই জন্য এখানে অ্যাথলেট, প্লেয়ার, পার্টিসিপেন্টস এগুলা ওয়ার্ড ইউজ করা হয়েছে। টু হেল্প অ্যাথলেটস কোপ উইথ ইনজুরিজ, এই যে মানে ইনজুরিটাকে তাকে সহ্য করা, ইনজুরিটার সাথে নিয়ে কিভাবে ইনজুরি হয়েছে এটাকে মানে চিন্তা না করে সে এটাকে কিভাবে ওভারকাম করতে পারে, মেনটেন মোটিভেশন অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস রিকভারি, মানে মোটিভেশনটা নিয়ে মোটিভেটেড হয়ে সে কিভাবে রিকভারি করতে পারে, কত দ্রুত সেটা থেকে, ইনজুরি থেকে রিমুভ করতে পারে বা ইনজুরি থেকে সে বের হয়ে আসতে পারে। এই সাপোর্টটা খুবই খুবই দরকার। অনেক সময় আমাদের কলিগদের কারো সমস্যা হলে আমরা সবাই তাকে হেল্প করার চেষ্টা করি, যতটুকু সম্ভব মোটিভেট করার চেষ্টা করি।
স্পোর্টস ইনজুরি হলে আমি যেহেতু স্পোর্টস টিচার, সো আমাকে জিজ্ঞাসা করে, অনেকেই আছে দেখেছি আমার আগের কলিগরাও এখনো ফোন দিয়ে জিজ্ঞাসা করে, অনেকে দেশের বাইরে আছে, জিজ্ঞাসা করে স্যার এটা হয়েছে এখন কি করব। আমি আবার তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যে স্যার এটা করেন এটা করেন। যখনই কাজে লাগে তখন আবার খুশি হয় যে স্যার হ্যাঁ এটা বলেছিলেন এখন ঠিক হয়ে গিয়েছে। সো আবার আমি বেশিরভাগই ট্রাই করি যে মেডিসিন ছাড়াই তাদেরকে সাপোর্ট দেওয়া, যে স্যার মেডিসিন খাওয়ার দরকার নাই, আপনি আইস দেন, গরম সেক দেন, এটা ইউজ করেন, স্পোর্টস ইনজুরি হয়েছে এটা কোনো ব্যাপার না, তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া। সো এটা সবার ক্ষেত্রেই উচিত, স্পোর্টস ইনজুরি বলে না, যে কোনো ধরনের আঘাত হতে পারে বা যে কোনো ধরনের ফ্যামিলি ক্রাইসিস হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে, পার্সোনাল প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে সাইকোলজিক্যাল সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন তাহলে এই অংশটা, নেচার অফ সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস? একটু রেসপন্স করেন, সবাই আছেন? জি স্যার। জি স্যার। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এই যে ন্যাচার অ্যান্ড স্কোপ এই টাইপের এইগুলা তো অনেকটা ব্রড কোশ্চেন, যারা স্পোর্টস সায়েন্স পড়ে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো হয়ে থাকে, যেহেতু ওখানে স্পোর্টস সায়েন্সের কোশ্চেনগুলো 10-12 মার্কের কোশ্চেন হয়, তখন দেখা যায় যে একটা ডিফাইন সাইকোলজি, ডিসক্রাইব দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ স্পোর্টস সাইকোলজি, এরকম একটা 10-12 মার্কের কোশ্চেন দিয়ে থাকে। সো আপনাদের ক্ষেত্রে যেহেতু 10-12 মার্কের কোশ্চেন থাকে না, সো আপনাদের ক্ষেত্রে পয়েন্টগুলো জানলে আপনাদের 1 মার্ক 2 মার্ক বা 5 মার্কের কোশ্চেনের অ্যান্সারও আপনারা দিতে পারবেন। এর অলরেডি অনেক বেজে গেছে। পরের স্কোপটা দেখেন, স্কোপ অফ, স্যার এটা কি সব ইংরেজিতে লিখতে হবে স্যার? না ইংরেজিতে লেখা লাগবে না, এটা হচ্ছে আপনাদের এত বড় কোশ্চেন আসবে না, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা, এইগুলা তো আসলে বাংলা বই পাওয়াটা খুব মুশকিল। আমি গ্রুপে দেখেছি অনেকে বইয়ের ছবি দিয়েছে বা আপনারা কোন বই কিনতে হবে কিনা বা এরকম লিখেছেন। সো আমি একটু বলবো, আপনারা আপনাদের কাছে সিলেবাসটা খেয়াল করবেন। আপনারা যদি বিপিএড এর ন্যাশনাল ইউনিভার্সিটির বইগুলা ফলো করেন, ওখানে কিন্তু সব কিছু পাবেন না। আমি যদিও ওই বইগুলা সব দেখার আমার সুযোগ হয়নি বা আমি ওইগুলাও ফলো করি না, সেই ক্ষেত্রে স্যার আপনি একটা বইয়ের নাম বলে দেন আমাদের, আর আছে আমরা সিলেবাস দেখে পড়ে নেবো স্যার। বাংলাদেশে ফিজিক্যাল এডুকেশনের এখনো অত ভালো বই বের হয়নি, বুঝতে পেরেছেন? আমি যেটা বলি, বিশেষ করে যেসব জায়গাতে ফিজিক্যাল এডুকেশনে অনার্স মাস্টার্স চালু আছে, যেটা 4 বছরের ডিপ্লোমা অনার্স বিএসসি ডিগ্রি দেয়, সো ওখানে তারা ইন্টারন্যাশনাল সিলেবাস পড়ে। ইন্টারন্যাশনাল সিলেবাস মানে হচ্ছে বিশ্বের অন্য দেশে, অন্য ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস কি, কোন টাইপের বই পড়ায়, সেই বইগুলো তারা বিদেশ থেকে নিয়ে আসে, যেটা নর্মালি বাংলাদেশে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? সো এই বই সাজেস্ট করা আমার জন্য খুবই ডিফিকাল্ট। আপনারা, আমি একটা বইয়ের নাম বলতে পারি, এসেনশিয়াল অফ ফিজিক্যাল এডুকেশন, এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, বাংলাদেশে নাই, বাংলাদেশে পাবেন না। সো আমি ওই ইন্টারন্যাশনাল বইগুলো ফলো করি, বাংলাদেশের রাইটারদের বই আমার এখনো ফলো করি নেই, এই জন্য আমি ওই রাইটারদের বই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না। অনেকে বিক্রির জন্য দিয়ে দেয় যে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের কোর্স, এর সাথে সাথে বিপিএড। সো আমি যেটা বলবো, আপনারা যদি কোনো বই দেখেন, বাজারে যেও যদি দেখেন, যে এই ওই গ্রুপের ছবি কয়েকটা দেখেছি, সো আপনারা সিলেবাসটা সাথে নিয়ে যাবেন, ফোনে হোক বা যেভাবেই হোক, হার্ড কপি হোক, সিলেবাস দেখে ওখানে মিলাবেন। মিলায় যদি দেখেন আপনার সিলেবাসের সাথে মিল আছে, যেটা আপনি নিলে আপনার উপকারে আসবে, তখন আপনি নিতে পারেন। আর আপনি চাইলে একটা কেন একাধিক বইও কিনতে পারেন, সেটার ক্ষেত্রে সমস্যা না। তবে এই শীট থেকে পড়লেও আপনার কভার হয়ে যাবে। আমি যে স্যার শীটগুলো অনেকে দিই, বলে যে অরবিট বইটা, অরবিটটা কিনতে, অরবিটটা কি কেনা যায় স্যার? এখন আমি এটা সাজেস্ট করব না কোনো বই, আপনারা নিজে দেখে যদি সিলেবাসের সাথে মিলে আপনি জানার জন্য নিতে পারেন। আমি কোনো রাইটারের বই সাজেস্ট করব না। বাংলাদেশে ওই, আমি আবারও বলছি, বাংলাদেশে ওই টাইপের
সিলেবাস অত ভালো লেখা, এটা বিভিন্ন জায়গা থেকে কাট কপি পেস্ট এরকম টাইপ করা করা, বুঝতে পেরেছেন? তো যে কারণে আমি ওই বইগুলো আমার পার্সোনালি খুব যে ভালো লাগে তা না, আমার ভালো লাগে না, এই জন্য আমি ওইগুলো ফলো করি না। তো আমি যেটা ফলো করি না সেটা আপনাদেরকে ফলো করতে বলাটাও আমার জন্য উম, ঠিক না। এই জন্য আপনারা সিলেবাস দেখবেন, আপনার কন্টেন্ট যদি ওখানে থাকে, যে বইয়েই থাকুক না কেন, যে কোম্পানির বইয়েই থাকুক, যে রাইটারের বইয়ে থাকুক, যদি আপনার মিলে পছন্দ হয় আপনি নিতে পারেন। বাট আবারও বলছি, আমি আপনাদের সিলেবাসে স্পেসিফিক করা আছে, সিলেবাস দেখবেন যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সব কিছু নাই, কিছু কনসেপ্ট, কিছু টপিক দেওয়া আছে। তো আমি চেষ্টা করি আপনাদের, এগুলো সব আমার নিজের বানানো শিট, এটাতে আমি নিজেই এগুলা তৈরি করি, ইন্টারন্যাশনাল অনেক বইগুলা দেখা দেখি করে। সো এটার জন্য আমার ব্যাকগ্রাউন্ডে অনেক পরিশ্রম করা লাগে, যে এটার সাথে আপনি ওইগুলা মিল পাবেন না, হয়তো এমন হতে পারে এটা পুরোটাই আলাদা, বাট এটা ঠিক আছে, এগুলা কেউ ভুল বলতে পারবে না, বুঝতে পেরেছেন? আবার স্যার আমি একটা কথা বলবো। জি জি প্লিজ। স্যার 4 বছর মেয়াদি অনার্স কোর্স আর আমাদের আপনার এই ডিপ্লোমা কোর্স, অথবা দেখা গেল যে 4 বছর